হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা এমসিকিউ সিরিজ নিয়ে। দেখো আমাদের কোন ক্লাস চলছিল? আমাদের অগ্নিপথ সিরিজ চলছিল, যেখানে আমরা কি ইম্পর্টেন্ট বা সেরা কিছু প্রশ্ন 2024 জিএনএম এএনএম এর জন্য নিয়ে চলে এসেছি। দেখো, একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে তোমাদের। হর্ষ স্যার অলরেডি আপডেটটা দিয়ে দিয়েছে আমাদের কমিউনিটিতে, অলরেডি সেটা চলেও গেছে। বাট আমি তবুও একবার বলে দিই যে এক্সাম যেটা ছিল না 14 তারিখে, এই যে সানডেতে এক্সাম যেটা কন্ডাক্ট হওয়ার কথা ছিল জিএনএম এএনএম, সেটা কিন্তু পোস্টপন হয়ে গেছে। স্যার হয়েছে কবে? 4th of আগস্ট, মানে আগস্ট মাসের 4 তারিখে সেটা এক্সামটা পোস্টপন হয়ে গেছে। ঠিক, আচ্ছা। তো এর মধ্যে কি স্যার পজিটিভিটি নেগেটিভিটি? দেখো, আমি তোমাকে শর্টকাটে দুটো কথা বলছি। অনেক জায়গাতে কোশ্চেন লিকের সম্ভাবনা ছিল। ঠিক, যদি তুমি এই জিনিসটা এইভাবে ভাবো, যেহেতু কোশ্চেন লিকের সম্ভাবনা ছিল, যেহেতু সেটা গভর্নমেন্টরা হয়তো বুঝতে পেরেছে, যার জন্য পরীক্ষাটাকে পোস্টপন করে দিয়েছে। তো সেটাকে তুমি পজিটিভলি নাও, যা হবে পজিটিভলি নাও, কারণ তোমার কাছে বেশি দিন যে পিছিয়ে গেছে তা তো না। পোস্টপনটা হয়েছে 14 থেকে 4, মানে মোটামুটি তোমার অন অ্যান অ্যাভারেজ 20টা দিন তুমি বলতে পারো। তো 20টা দিন তুমি যদি 10টা আরো এমসিকিউ সিরিজ, বা যেমন আমাদের এখানে অগ্নিপথ চলছে, রিকল চলছে, ম্যারাথন চলছে, তোমরা যদি সেগুলো জয়েন করো, বা আমাদের যে মক টেস্টটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে, নাম কি রূপমস বায়ো ক্লাসেস আছে। অথবা তুমি যদি লিঙ্কে চাও তো আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে যাবা, ওখানে লিঙ্কের সেকশন আছে, ওখানে টেলিগ্রামের ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, তুমি যাবা, ওখানে ট্যাপ করবা, তোমাকে ডিরেক্টলি আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে, তুমি ওখানে জয়েন হয়ে যাবা। তুমি ফ্রি অফ কস্ট, আবার বলছি ফ্রি অফ কস্টে তুমি এই জিএনএম এএনএম এর জন্য তুমি কি করতে পারবা? তুমি তোমাদের প্রিপারেশনটাকে বেটার ওয়েতে করতে পারবা, যার মাধ্যমে মক টেস্ট দিয়ে। ঠিক, ফ্রি অফ কস্টে দাও। আমি দেখো ফ্রি অফ কস্টে প্রমোশন করছি না, আমি এটাই বলতে চাইছি তোমাকে যে তোমাদের জন্য এফোর্ট করছি, তোমরা জয়েন করো, তোমার জিনিসটা দাও, তোমাদেরই পজিটিভিটি হবে না, তোমাদেরই ভালোর জন্য বলছি। চলো, এক্সাম পিছিয়েছে, একদম ওয়ারি হবা না এটা নিয়ে। কি করবা? ভালো করে পড়ো, 20টা দিন আছে, আর আমরা তো আছি সাথে। যতদিন না এক্সামটা হচ্ছে, তারপরেও ফার্দার কাউন্সিলিং রিলেটেড যারা সিলেকশন পাবো তাদেরকে হয়তো আমরা অন্যরকম কিছু একটা ব্যবস্থা করবো, সেটা পরের কথা। তো জিনিসগুলোকে প্রপার ওয়েতে নাও, পজিটিভিটির সাথে নাও, আর একটা ভালো লেভেলে নিয়ে যাও। ঠিক, তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা কি করবো? হর্ষ স্যার তোমাদের বায়োলজিটা করাচ্ছে, লাইফ সায়েন্সটা করাচ্ছে, আমি ফিজিক্যাল সায়েন্সটা করাচ্ছিলাম অগ্নিপথ এমসিকিউ সিরিজের মধ্যে। আমি আজকে অগ্নিপথের সেকেন্ড ভিডিও ফিজিক্যাল সায়েন্সের মধ্যে নিয়ে চলে এসেছি। ঠিক, তো প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। রাদারফোর্ড কি করেছিল? আলফা আলফা, ওই বলেছিলাম না একটা রে হয় না, আলফা রে বিটা রে। তো যে আলফা রে দিয়ে কোন কোন চ্যাপ্টারের অঙ্কটা স্যার? পারমাণবিক চ্যাপ্টার, পরমাণু চ্যাপ্টার, পারমাণবিক গঠন। রাদারফোর্ড কি করেছিল? তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় কোন তেজস্ক্রিয়, প্রথম হচ্ছে তেজস্ক্রিয় মৌল কি? তেজস্ক্রিয় মৌল মানে, ধরুন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি সোডিয়ামের কথা বলছি। সোডিয়াম কত হয় অ্যাটমিক নাম্বার? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত হয়? 11। আর যদি আমি বলি সোডিয়ামের অ্যাটমিক মাস কত হয়, তাহলে 23। আচ্ছা, আর একটা আমি বললাম, ধরো না ইউরেনিয়ামকে লেখা হয় কি দিয়ে? ইউ দিয়ে। কি লেখা হয়? 92। তাহলে ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত? 92। আর এর মাস কত হয়? 232। কত হয়? 232। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি স্যার? তুমি যদি সোডিয়ামকে নর্মাল অবস্থায় রাখো, তাহলে সোডিয়াম নর্মাল অবস্থায় কোন রকম রে রিলিজ করে না। মানে আমার কথা হচ্ছে এটা, তুমি যদি সোডিয়ামকে খালি অবস্থায় রাখো, সোডিয়াম থেকে কোন রকম রে বেরিয়ে আসবে না, নিজে থেকে কোন রকম রে বেরিয়ে আসবে না। কিন্তু তুমি যদি ইউরেনিয়ামকে রাখো, তুমি দেখবা ফটোগ্রাফিক প্লেট পাওয়া যায়। কি পাওয়া যায়? ফটোগ্রাফিক প্লেট। তুমি যদি ফটোগ্রাফিক প্লেটের একটা গ্লাস বানাও, মানে চশমা বানাও, আর তুমি যদি সেই চশমাটা পরে তুমি ইউরেনিয়ামকে দেখবা, তুমি দেখবা যে দেখো না ধুম সিনেমা দেখেছো? ধুম সিনেমা চুরি করতে যাবে, লাল লাল রে গুলো বেরোয় না, ওরকম রে বেরোবে। কোথা থেকে? ইউরেনিয়াম থেকে। ঠিক, তো যেহেতু ইউরেনিয়াম থেকে অনেকগুলো রে বেরোচ্ছে অটোমেটিক্যালি, সেই জন্য এটাকে কি বলে? তেজস্ক্রিয় মৌল। স্যার আমরা বুঝবো কি করে তেজস্ক্রিয় মৌল? যাদের এটাকে কি বলে? মাস। এটা কি বলে? পরমাণুর ভর। যাদের পারমাণবিক ভর অনেক বেশি হয়, মোটামুটি 150-এর উপরে হয়, যাদের পারমাণবিক ভর 100-এর উপরে হয়, 150-এর উপরে হয়, তাদেরকে কি বলে? আমরা তেজস্ক্রিয় মৌল। ঠিক, তো দেখো এখানে ইউরেনিয়াম আছে, রেডিয়াম আছে, থোরিয়াম আছে, বিসমথ আছে। ঠিক, এই সবকটার মধ্যে যদি সবথেকে তেজস্ক্রিয় মৌল, ঠিক, এখানে কিন্তু যে কটা আছে প্রত্যেকটা তেজস্ক্রিয় মৌল, মানে প্রত্যেকেরই কি আছে? এই যে কি, এটা পারমাণবিক ভর অনেকটাই বেশি। যাদের পারমাণবিক ভর বেশি, আবার বলছি যাদের পারমাণবিক ভর বেশি, তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়, কারণ তারা অটোমেটিক্যালি কি করে? রশ্মি বা রে রিলিজ করে। ঠিক, আচ্ছা, এখানে অপশনে কি কি আছে? ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, বিসমথ, এই চারটাই কিন্তু তেজস্ক্রিয় মৌল। কিন্তু কোশ্চেনটা ভালো করে বোঝো, রাদারফোর্ড কাকে ইউজ করেছিল? মানে রাদারফোর্ড যে তার আলফা কণা বিক্ষেপণ করেছিল, সেখানে কাকে ইউজ করেছিল? অ্যান্সার হবে কি? ইউরেনিয়াম। ঠিক, সেকেন্ড কোশ্চেন দেখো, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো
এই যে ধরুন আমরা কি জানি যে সান মাঝখানে আছে, তার বাইরে অনেকগুলো কি করছে প্ল্যানেট ঘুরছে, বা কি করছে অনেকগুলো, যেমন আর্থ একটা প্ল্যানেট, অনেকগুলো প্ল্যানেট মুভ করছে। ঠিক এই যে অনেকগুলো প্ল্যানেট মুভ করছে, তার কি সূর্যের চারিদিকে অনেকগুলো প্ল্যানেট ঘুরছে। এই যে ঘূর্ণনটাকে, সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, সূর্য মিডিলে আছে আর পৃথিবী একটা অক্ষ বরাবর তার চারিদিকে ঘুরছে, এই গতিটাকে কি বল? আমি নিয়েছিলাম আমি গতি, গতি এবং কি বল ও গতি চ্যাপ্টারে বুঝিয়েছিলাম, কি হয় সেটা ঘূর্ণন গতি। তাহলে কি হবে? ঘূর্ণন গতি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, আমি বলেছিলাম তখনও যখন পড়িয়েছিলাম, তখনও বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘূর্ণন থেকে একটা এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসে। আমি বলেছিলাম তখন, আমার লেকচারটা দেখবা, আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রিভিয়াস লেকচার বল ও গতির চ্যাপ্টারে, ওখানে এই জিনিসটা পেয়ে যাবা। তাহলে কি সূর্যের চারিদিকে যে পৃথিবীটা ঘুরছে, সূর্য যে মিডিলে আছে আর পৃথিবী যে তার চারিদিকে ঘুরছে, সূর্য মিডিলে আছে আর পৃথিবী তার চারিদিকে ঘুরছে, এই টাইপের গতিকে কি বলে? ঘূর্ণন গতি বলে। ঠিক, আচ্ছা এবার 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর কোশ্চেন দেখো, একটা ম্যাথ আছে 3 নম্বর, দেখো একটা ম্যাথ আছে, এরকম ম্যাথ আমি লাস্ট ক্লাসে একটা করিয়েছি, দেখো ভালো করে দেখো। দেখো কি বলেছে, 72 গ্রাম জল, তোমার তার মানে 72 গ্রাম কি দেওয়া আছে? জল দেওয়া আছে। আচ্ছা বলেছে 72 গ্রাম জলে মোল কত হবে? কি হবে স্যার? মোল কত হবে? আমি এটা একদিন বলেছিলাম, জলের প্রথমে তুমি এরকম কোশ্চেন, তার মানে এটা কি তোমার গিভেন মাস, 72 গ্রাম মানে কি তোমার কাছে গিভেন মাস বা গিভেন ওয়েট। ঠিক, তো তুমি কি করবা? জলের প্রথমে আণবিক ভর বের করবা, যাকে বলে মলিকুলার মাস। কি করবা তুমি? জলের প্রথমে আণবিক ভর বা মলিকুলার মাস বের করবা। তো জলের আণবিক ভর কত হয় স্যার? দেখো হাইড্রোজেন কত হয়? 1, অক্সিজেন কত হয়? 16। তাহলে জল কত হবে? হাইড্রোজেন কত আছে? দুটো, তাহলে 1 × 2। অক্সিজেন কত আছে? একটা, তাহলে 1 × 16, তাহলে 2 + 16 কত হলো? 18। তাহলে জলের আণবিক ভর কত হলো? জলের আণবিক ভর কত হলো? 18 গ্রাম। 18 গ্রাম, তার মানে এটা আজকে থেকে মাথায় রাখবা, জলের আণবিক ভর বা মলিকুলার মাস, জলের আণবিক ভর বা মলিকুলার মাস কত হলো স্যার? 18 গ্রাম। জলের আণবিক ভর বা মলিকুলার মাস কত হলো স্যার? 18 গ্রাম। এবার কোশ্চেনে কি বলেছে, 72 গ্রাম জল দেওয়া আছে, যে 72 গ্রাম জলে কত মোল থাকবে। যখনই এরকম কোশ্চেন আসবে, তুমি জলের প্রথমে আণবিক ভর বের করে নেবা, বা তুমি জেনেই গেছো আজকে 18 গ্রাম, এটা মনেও রাখতে পারো যে জলের আণবিক ভর কত হয়? 18 গ্রাম। ঠিক, আচ্ছা গিভেন কত আছে? 72 গ্রাম। তুমি ফর্মুলা কি লাগাবা? গিভেন বাই আণবিক ভর, গিভেন কত আছে? 72। গিভেন কত আছে? 72। আর আণবিক ভর কত হলো জলের? 18। এটাকে কাটাকুটি করবা, দেখো 4 আসবে, যেটা আসবে সেটাই হবে মোল, তাহলে 4 মোল। তাহলে অ্যান্সার কি হবে? 4 মোল। আমি আবার রিপিট করছি, যখনই যার কথা বলবে, এখানে জলের কথা বলেছে, তুমি জলের আণবিক ভর বের করে নেবা। ঠিক, আর যেটা গিভেন থাকবে, গিভেন বাই আণবিক ভর, যেটা এখানে গিভেন কত আছে? 72 গ্রাম, তাহলে 72 গ্রাম বাই আণবিক ভর। ঠিক, এখানে যদি অন্য কিছু বলতো তাহলে তার আণবিক ভর বের করতে, দিয়ে গিভেন বাই তার আণবিক ভর, তার মানে যা বলবে তার সেটা গিভেন অ্যামাউন্টে বাই তার আণবিক ভর করবা, যেটা আসবে সেটা হবে কি? তার মোল। কি হবে? সেটা হবে তার মোল। তাহলে এখানে 72 আর জলের আণবিক ভর ছিল 18, তাহলে 72 বাই 18 কত হয়? 4। কত হয়? 4। তাহলে জলের মোল কত হবে? এই দেখো 4 মোল, অপশন বি কি হবে? 4 মোল। ঠিক, দেখো সোনার দোকান, আমি কি স্বর্ণকার, এগুলো আমার থেকে কেউ ভালো জানবে না। হতে পারবা তোমার মেডিকেল স্টুডেন্ট বা ইন ফিউচার হয়তো হবা, কিন্তু এই কোশ্চেনটা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি। দেখো কি বলছি, সোনার দোকানের কাজে ব্যবহৃত হয়, আমাদের না জুয়েলারি বিজনেস, আমরা স্বর্ণকার, আমাদের জুয়েলারি বিজনেস আছে। ঠিক, তো আমরা জানি যে কোন জিনিসটা কি বুঝাবো, ওই জন্য বললাম। ঠিক, দেখো তো সোনার দোকানের কাজে ব্যবহৃত হয়, সোনার দোকানের কাজে কি ব্যবহার করা হয়? একটা আছে কি মিউটারিক অ্যাসিড, একটা আছে কি নাইট্রিক অ্যাসিড, একটা আছে কি সালফিউরিক অ্যাসিড, একটা আছে কি ভিনেগার। তো ভিনেগার কোথায় ইউজ করা হয়? ছানা, ওই যে মিষ্টির দোকানে যেখানে কি হয়, রসগোল্লা তৈরি হয়, রসগোল্লা তোমরা খুব ভালোবাসো, তোমরা নর্মাল রসগোল্লা না, আর কিছু বলবো না, থাক, বেশি ডেপ চলে যাচ্ছে স্যার, ঠিক ছাড়ো, বাদ দাও। তো ভিনেগার কোথায় ইউজ হয়? যেখানে মিষ্টির দোকানে, যেখানে সুইট শপ হয় না, যে সুইট শপ গুলো হয়, তো সেই সুইট শপে যে ছানাটা তৈরি হয় না, দুধ থেকে যে ছানা, সুইট শপে যে দুধ থেকে যে ছানা তৈরি করে মিষ্টি বানানোর জন্য, সেখানে কাকে ইউজ করে? ভিনেগার। তাহলে এখানে সোনার দোকানে তো কোনো কাজ নেই। আচ্ছা হয়ে গেল, মিউট্রিক অ্যাসিডের কোনো গল্প নাই। আচ্ছা দেখো, সোনার দোকানে অ্যাকচুয়ালি যেটা ইউজ হয় তাকে বলে অ্যাকোয়ারিজিয়া। কি বলে? অ্যাকোয়ারিজিয়া। ঠিক, কোনো মেয়ের নাম না, কোনো মেয়ের নাম না, অ্যাকোয়ারিজিয়া কোনো মেয়ের নাম না, একটা কম্পোনেন্টের নাম। ঠিক, তো অ্যাকোয়ারিজিয়া দুটো জিনিস থাকে, অ্যাকোয়ারিজিয়া দুটো জিনিস থাকে, একটা থাকে HCl আর একটা থাকে HNO3। ঠিক, HCl আর HNO3, দেখো কত রেশিওটা থাকে? 1:3 তে। তার মানে তুমি যদি 1 HCl এর সাথে 3 HNO3, মানে 1 হাইড্রোক্লোরিকের সাথে 3 নাইট্রিক অ্যাসিডকে কি করো? মিক্স করে দাও, তাই যেটা তৈরি হয় তাকে বলে অ্যাকোয়ারিজিয়া, যেটা স্বর্ণকারের দোকানে বা সোনার দোকানে বা আমাদের দোকানে ইউজ হয়। ঠিক, কিন্তু এখানে কোশ্চেন দেখো, অ্যাকোয়ারিজিয়া কোথাও দেওয়া নেই।
কিন্তু দেখো অ্যাকোয়ারিজের মধ্যে আছে কে এখানে HCl আর HNO3, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। তাই তুমি দেখো এই দুটোর মধ্যে কোথায় অপশন আছে? সালফিউরিক অ্যাসিড নেই, বিউটারিক অ্যাসিড নেই, ভিনেগার তো বললাম হবে না, এই দেখো নাইট্রিক অ্যাসিড কি আছে, দেখো নাইট্রিক অ্যাসিড। তার মানে অ্যাকোয়ারিজিয়া ইউজ হয়, আর অ্যাকোয়ারিজের মধ্যে আছে কি নাইট্রিক অ্যাসিড, আর অপশনে দেওয়া আছে কি নাইট্রিক অ্যাসিড, তাহলে অপশনটা হবে কি অ্যান্সার নাইট্রিক অ্যাসিড। ঠিক, তাহলে আবার রিপিট করছি, রাদারফোর্ড, এই রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরকে কোন তেজস্ক্রিয় মৌল ইউজ করে? তেজস্ক্রিয় মৌল মানে কি, যেটা ভারী হয়, যেমন সোডিয়াম, হালকা সোডিয়াম তেজস্ক্রিয় মৌল, মানে ওই যে পিরিয়ডিক টেবিলে যারা শেষের দিকে থাকে না, যাদের পারমাণবিক ভর বা আণবিক ভর অনেকটা বেশি হয়, তাদেরকে কি বলে? তেজস্ক্রিয় মৌল বলে। ঠিক, আচ্ছা, যেমন এখানে দেখো ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, বিসমথ, এই চারটাই কিন্তু তেজস্ক্রিয় মৌল, কারণ এদের প্রত্যেকেরই আণবিক ভর অনেকটাই বেশি। কিন্তু রাদারফোর্ড যেটা ইউজ করেছিল তার পরীক্ষায়, সেটা ছিল ইউরেনিয়াম। তাহলে অ্যান্সার কি হবে? ইউরেনিয়াম। সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো মানে কি, সূর্য মাঝখানে, পৃথিবীর চারদিকে একটা অ্যাক্সিস বরাবর ঘুরছে। এরকম অ্যাক্সিস বরাবর কাউকে বেস করে কারো চারদিকে ঘোরাকে কি বলে? ঘূর্ণন গতি বলে। তাই অ্যান্সার হবে কি? ঘূর্ণন গতি। 72 গ্রাম জলে কত মোল থাকে? কি বললাম? যার কথা বলবে, এখানে জলের কথা বলেছে, জলের আণবিক ভর বের করবা, আর যত গ্রাম গিভেন আছে, যেমন এখানে 72 গ্রাম গিভেন আছে, আর জলের আণবিক ভর কত হচ্ছে? 18, তাহলে 72/18 মানে গিভেন বাই আণবিক ভর করবা, যা আসবে সেটাই হবে তার মোল নাম্বার। তাহলে মোল কত আসলো? 4 মোল হয়ে গেল। লাস্ট কি, সোনার দোকানের কাজে ব্যবহৃত হয় কি? সোনার দোকানের কাজে ব্যবহৃত হয় কি? অ্যাকোয়ারিজিয়া। কি ব্যবহার হয়? অ্যাকোয়ারিজিয়া। আর অ্যাকোয়ারিজিয়া তৈরি হয় কিভাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে আর নাইট্রিক অ্যাসিড নিয়ে। তার মানে অপশনে তোমাকে দুটোর মধ্যে দেখতে হবে, কিন্তু দেখো অপশনে মিউটারিক অ্যাসিড নেই, নাইট্রিক অ্যাসিড এই দেখো আছে, সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়ারিজিতে লাগে না, ভিনেগার তো মিষ্টির দোকানে লাগে। তাহলে অ্যান্সার কি হবে? নাইট্রিক অ্যাসিড। ঠিক, আচ্ছা, তাহলে আমাদের 4টে কোশ্চেন হয়ে গেল। এবার হবে 5 নাম্বার, H3PO4। কি বললাম? H3PO, দেখো কোশ্চেনটা দেখো, H3PO4 এর কি বলছে? H3PO4 এর আণবিক ওজন। হাইড্রোজেন কত হয়? হাইড্রোজেন হয় 1, পি কত হয় স্যার? 31, স্যার অক্সিজেন কত হয়? 16। এবার তোমাকে বলেছে H3PO4 এর আণবিক ওজন কত হবে। স্যার এটা আমরা কি করে জানবো? এটা পরীক্ষা গিভেন থাকবে, মানে হাইড্রোজেনের জন্য যে 1 হয়, পি এর জন্য 31 হয়, অক্সিজেনের 16 হয়, এটা পরীক্ষা গিভেন থাকবে। এবার বলেছে H3PO4 এর আণবিক ওজন হবে, তাহলে H কটা আছে? 3টে, তাহলে 1 × 3 প্লাস, পি কটা আছে? একটা, তাহলে 1 × 31 প্লাস, অক্সিজেন কটা আছে? 4টা, তাহলে 16 × 4, ক্যালকুলেশন করো, 3 প্লাস কত? 31 প্লাস 4 × 64, 64, তাহলে কত হবে? দেখো 4 3 1 4 4 8, আর এখানে 6 3 9, তাহলে কত আসলো? 98। আবার বলছি, H3PO4 এটা পরীক্ষায় গিভেন থাকবে যে হাইড্রোজেন 1 হয়, ফসফরাস কত হয়? 31 হয়, অক্সিজেন কত হয়? 16 হয়। তাহলে H কটা আছে? 3টে, তাহলে 1 × 3, ফসফরাস কটা আছে? একটা, তাহলে 1 × 31, আর অক্সিজেন আছে 4টে, তাহলে 16 × 4, টোটাল কত হচ্ছে? 331 প্লাস 64, টোটাল অ্যাড করবা, অ্যাড করে কত হচ্ছে? 98। তাহলে H3PO4 এর আণবিক ওজন বা আণবিক ওজনের ইংলিশে কি বলে? মলিকুলার ওয়েট। কি বলে? মলিকুলার ওয়েট। তাহলে যদি বলে H3PO4 এর মলিকুলার ওয়েট কত হবে বা আণবিক ওজন কত হবে? 98। অপশন দেখো 89 হবে না, 90 হবে না, 99 হবে না, দেখো অপশন ডিতে 98। তার মানে H3PO4 এর আণবিক ওজন কত হচ্ছে? 98। লাস্ট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলেছে যে 60 গ্রাম NOH আছে, কত আছে? 60 গ্রাম কি আছে? NOH, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ঠিক, এবার বলেছে তোমার কাছে 500 ml জল দিয়ে দিয়েছে। ঠিক, 500 ml জল দিয়ে দিয়েছে। জল, তার মানে কি NOH রা জলের মধ্যে গুলে যাচ্ছে। আচ্ছা, তাহলে দ্রবণ তৈরি হচ্ছে। আচ্ছা, যেমন চিনি জলের মধ্যে গুলে, তাহলে চিনি জলের মধ্যে গুলে কি এটা দ্রবণ তৈরি হচ্ছে। ঠিক, তার মানে NOH দেওয়া আছে, জলের মধ্যে গুলছে, তাহলে এখানেও দ্রবণ তৈরি হচ্ছে। কত গুলছে NOH? 60 গ্রাম। জল কত আছে? 500 ml। বলছে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব, গাঢ়ত্বকে ইংরেজিতে কি বলে? কনসেন্ট্রেশন। কি বলে? কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। মনে রাখবা, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব যখনই জিজ্ঞেস করবে, তার ফর্মুলা হচ্ছে কি? তার ফর্মুলা হচ্ছে কি? কি হচ্ছে? মোল পার লিটার, মোল পার লিটার। এবার দেখো স্যার এখানে তো মোল দেওয়া নাই, এখানে তো ওয়েট দেওয়া আছে, তো মোল বের করে নাও, তো মোল বের করে নাও। দেখো কার বের করতে হবে? মোল যে গুলবে, যেমন চিনি গুলছে জলের মধ্যে, তাহলে চিনির বের করবা। এখানে কি গুলছে? NOH গুলছে, তাহলে NOH এর মোল বের করবা। আর লিটারটা কার লাগবে স্যার? লিটারটা হচ্ছে যার মধ্যে গুলছে তার লিটার। তো গুলছে কার মধ্যে? জলের মধ্যে, তা জলটা হবে কত? 500 ml। কিন্তু মোলটা কার বের করবা? যে, যেমন আমি বললাম না চিনি জলের মধ্যে গুলছে, তাহলে যে গুলবে তার কি বের করতে হবে? তোমাকে মোল বের করতে হবে। তো 60 গ্রাম NOH, Na কত হয়? 23, Na কত হয়? 23, অক্সিজেন কত হয়? 23, অক্সিজেন কত হয়? 16, হাইড্রোজেন কত হয়? 1, হাইড্রোজেন কত হয়? 1। তাহলে দেখো এবার Na কত হলো? 23, তাহলে যোগ করো, আণবিক ভর বের করতে হবে তো প্রথমে, তাহলে 23 + 1 কত হলো? 24, আর 16 কত হলো? 40। তাহলে NOH এর আণবিক ভর কত হলো? 40।
এবার মোল বের করতে হবে, আমি একটু আগে শিখিয়েছি কি গিভেন বাই আণবিক ভর। গিভেন কত আছে 60, গিভেন আছে 60 আর দেওয়া আছে কত 40, তাহলে 60 বাই 40, তাহলে 0 0 কেটে দাও, থাকলো কত 6/4। 6/4 মানে কত হচ্ছে এখানে 3/2, 2 দুগুণে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে মোল কত হলো 3/2 মোল হলো। আবার বলছি মোল কার বের করবা, যে গুলছে, গুলছে কে NOH। NOH কি হলো N23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তিনটা আণবিক ওজন কত হলো 40, গিভেন কত হচ্ছে 60, তাহলে 60/40 কত হলো 3/2। আচ্ছা তাহলে মোলের জায়গায় রাখবো কি আমি 3/2। লিটার কত আছে দেখো এখানে আছে কি ml, মানে হাফ লিটার। যদি আমি 1000 ml হয়, 1000 ml তাহলে 1 লিটার, এখানে 500 ml তার মানে হাফ লিটার, তাহলে 3/2। তাহলে আমি কি লিখবো 3/2 ml, মোলের জায়গায় কি লিখবো 3/2 আর লিটারের জায়গায় লিখবো হাফ। তাহলে কাটাকাটি কত 3/2, 2টা উপরে উঠে গেল, তাহলে থাকলো কি অ্যান্সার 3। তাহলে অ্যান্সার হবে কি 3, কি হবে 3। অপশন দেখো খিজে, এই দেখো মোল পার লিটার, তাহলে ইউনিট কি হবে মানে একক কি হবে মোল পার লিটার, আর হবে কি 3 মোল পার লিটার, তাহলে অপশন সি হবে কি অপশন সি। দেখো আজ এই 6টা কোশ্চেনই করলাম, কারণ 6টায় ম্যাথ ছিল, বেশিরভাগই ম্যাথ, তো অল্পই কোশ্চেন নিয়েছি, বাট ইন্টারেস্টিং লেকচার, সব থেকে ভালো করে বুঝে নাও জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ এই যে নতুন কনসেপ্ট মোল বের করে তার কি গাঢ়ত্ব বের করা দ্রবণের মধ্যে, ঠিক। আশা করি ভালো লাগছে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। আর এক্সাম নিয়ে একদম ওয়ারি হবে না, এক্সাম যখন হবে বেটার হবে, বি পজিটিভ, পজিটিভ থাকো, পজিটিভ জিনিস হবে তোমার সাথে, তুমি নেগেটিভিটি নিয়ে কিচ্ছু হয় না জীবনে, এর ঠিক আমি অনেক কিছু দেখেছি জীবনে, সেই জন্যই বলছি তোমাদের থেকে হলে একটু বেশি বুঝি, ঠিক। তো চলো বাই বাই, ভালো করে থাকো, অ্যান্ড